ক্যাফেতে বসে নতুন প্ল্যান সাজিয়ে হাত মেলালো অভিজ্ঞান দত্ত, মিস্টার চৌধুরী ও মুক্তি। সবকিছু দেখে ভিডিও করে নিল কম্পাস ও বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আসল জোকারকে তার কস্টিউম গুলো দিয়ে দেয় কম্পাস আর বলতে থাকে, "স্যার, আপনি আমাকে যে উপকার করলেন এটার জন্য আপনাকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। আর একটা কথা মাথায় রাখবেন, যে কেউ যদি বলে যে আপনি আপনি ঋতুজা চৌধুরীকে বাঁচিয়েছেন, তবে প্লিজ বলে নেবেন যে হ্যাঁ, আপনিই বাঁচিয়েছেন। আমি যে বাঁচিয়েছি এই কথাটা কাউকে বলবেন না প্লিজ। আপনার কাছে আমার এটুকুই রিকোয়েস্ট।" তখন তখন জোকার বলতে থাকে, ঠিক আছে ম্যাম, আপনি চিন্তা করবেন না। আপনি আপনি কোনোভাবেই চিন্তা করবেন না, কারণ কারণ আপনার এই কৃতিত্ব যদি আমি নিতে পারি তাতে আমারই ভালো হবে। তখন কম্পাস বলতে থাকে, ঠিক আছে, আমি এখন আসছি, আমাকে আবার ওদিকে ডাকবে। এদিকে ঋতুজাকে ধরে ধরে বাহিরে নিয়ে আসে রুদ্র ও বিহান। বিহান বলতে থাকে, আমরা আমরা এই গাড়িতে যাচ্ছি দাদা ভাই, তুই তুই ওই গাড়িটা নিয়ে বেরিয়ে যা। এদিকে এদিকে দেখা যায় সেনাপতি আবার আবার সেই জায়গাতেই ঘুরে আসে আর দেখতে থাকে সেখানে কি কি হচ্ছে। এরপরে দেখা যায় ত্রিলোচন টিকে এসে বলতে থাকে, কি ব্যাপার ম্যাম, কি হয়েছে? এভাবে আপনি হন্তদন্ত হয়ে আছেন কেন? গাড়িতে উঠে বসুন, আমাদের বাড়ি ফিরতে হবে। এরপরে দেখা যায় কম্পাসকে বিহান ইশারা করলে তখন কম্পাস বলতে থাকে, একদম সবকিছু ঠিকঠাক আছে, চিন্তা করবেন না। এরপরে দেখা যায় সেই সেনাপতি মনে মনে বলতে থাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না, এসবের মানে কি? এই ত্রিলোচন থেকে এখানেও ত্রিলোচনটিকে আমাকে রহস্যটা জানতে হবে। এই ত্রিলোচনটিকে বারবার বারবার এক জায়গায় কি করে আসছে? ওকে ওকে কোনোভাবেই আমি কেন সরাতে পারছি না? এই লোকটাকে কেমন যেন সন্দেহজনক লাগছে। এরপরে দেখা যায় মুক্তি সেনাপতিকে ফোন করে। তখন সেনাপতি বলতে থাকে, মা, কি হয়েছে, ফোন করছো কেন? তখন এই মুক্তি বলতে থাকে, তুই যে ফোন ধরছিস না, এতে তো আমার অনেক চিন্তা হচ্ছে, তাই না? অনেক অনেক চিন্তা হচ্ছে। তুই তুই নিশ্চয়ই নিজের কাজটা করে ফেলেছিস। তুই জানিস না তুই কত বড় কাজ করে ফেললি? তুই যে আমার কত বড় উপকার করে দিলি তুই নিজেও জানিস না বাবা। আমার সব থেকে বড় শত্রু ঋতুজা চৌধুরী, তুই তাকে শেষ করেছিস। আমি যে কতটা তোকে নিয়ে গর্ববোধ করছি তুই জানিস না। তখনই সেনাপতি বলতে থাকে, জাস্ট শাট আপ মা, চুপ করো। আমার কথাটা আগে শুনবে তো? আমি কিচ্ছু করতে পারিনি। আমি ওকে মারতে পারিনি। শেষ মুহূর্তে অন্য একটি জোকার এসে ওনাকে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু আমার কেমন যেন সন্দেহ লাগছে, ওই জোকারটা কি করে জানলো আমরা ওখানে কি করতে এসেছি, আমি ওখানে কোন উদ্দেশ্যে গিয়েছি? আমার তো এটাই ঘাবলা লাগছে। তখন মুক্তি বলতে থাকে, তোর দ্বারাই কোনো কাজই হয় না। তুই সামান্য এটুকু কাজ করতে পারলি না? তোকে তো আমি বলেছিলাম যে তুই সেই সময় মতো কাজটা করে সেখান থেকে বেরিয়ে আসবি, আর তুই শেষমেশ কাজটা করতে পারলি না। এখন আমি মিস্টার চৌধুরী আর মিস্টার দত্তকে কিও জবাব দেবো? ওরা তো বলবে যে আমি অপকর্মে ঠিকই, আমি কিছু করতে পারি নাই। আমি এর আগে অনেকবার ঋতুজাকে মারার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে ঋতুজাকে মারতে পারিনি। তখন এই কথা শুনে দেখা যায় সেনাপতি বলতে থাকে, আমি যে ওখান থেকে বেঁচে ফিরেছি এটাই তো অনেক মা। আমার পিছু পিছু করেছিল ওই জোকারটা, যদি আমাকে ধরতে পারতো, তোমার কোনো ধারণা আছে আমার কি হতো? আমাকে তুমি কোনোভাবে বাঁচাতে পারতে? তোমরা সবাই সবাই ফেঁসে যেতে, আর এখন আমাকে দোষ দিচ্ছ? আমি তো শেষ পর্যায়ে চলে গিয়েছিলাম। যখনই ইঞ্জেকশনটা পুশ করবো ঠিক তখনই আমার হাতটা ধরে ফেলে ওই লোকটি, আর হাতটা ধরে আমাকে আমাকে সেখান থেকে সরে নেয়। এরপরে আমি আমি অনেক চেষ্টা করি, তখন আমার সঙ্গে অনেক ধস্তাধস্তি করতে থাকে। ঠিক তখনই লোকটাকে আমি ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে আসি। এদিকে দেখা যায় ঋতুজা বাড়ি ফিরলে অখিলেশকে দেখে ঋতুজা ভয় পেতে থাকে। মনে মনে বলতে থাকে, অখিলেশ আমাকে যেতে বারণ করেছিল, আমি ওর কথা শুনিনি, কিন্তু কিন্তু ও যদি এখন আমাকে কিছু বলে। এরপরে ঋতুজাকে ড্রয়িং রুমে বসানো হয়। তখন পৃথা বলতে থাকে, দিদি ভাই, দেখেছো দাদা ভাইয়ের কথা না শুনলে কি হয়? তুমি দাদা ভাইয়ের কথা না শুনে জোর করে চলে গেলে। বারবার বারবার দাদা ভাই বারণ করেছিল, ওনার মনে হয়তো বা কোনো খটকা লেগেছিল, তার কারণেই বারণ করেছিল, কিন্তু কিন্তু তো তুমি না শুনে চলে গেলে। এদিকে কম্পাস মনে মনে বলতে থাকে, এই লোকটা কে কোন উদ্দেশ্যে এসেছিল? আমার বিশ্বাস এটা মুক্তি মাসিই পাঠিয়েছিল, কিন্তু কিন্তু ছেলেটাকে ভালো করে চিনতে পারলাম না। জকারের কস্টিউমে ছিল তাই চিনতে পারিনি। তখনই অখিলেশ বলে ওঠে, আমার কথা কি তোমাদের কাছে কারো কাছে কোনো মূল্য আছে? কেউ কি আমার কথার দাম দিতে পারো? বলো, আমার কথার তো তোমাদের কারো কাছে কোনো মূল্য নেই। তোমরা তো আমাকে আমাকে কোনো কিছু মনেই করো না। নিজেরা যা ভালো হয় সেটাই করো, নিজেরা যা ভালো বোঝো সেটাই করো, তাই না? তখনই দেখা যায় পিঠা বলতে থাকে,
আচ্ছা দাদা, এখন এখন এসব বাদ দিন। এখন এখন দিদিভাই এসেছে, দিদিভাই অনেক কষ্ট পাচ্ছে। এরপরে ঋতুজা উঠে দাঁড়ায় আর বলতে থাকে, আমি আমি কিছু বুঝতে পারছি না, এভাবে আমাদের পরিবারের উপর বারবার অ্যাটাক হলে আমরা কি করে নিরাপদ থাকবো? আমার তো মনে হচ্ছে যেহেতু যেহেতু কম্পাসের পরে আমি টার্গেট হয়েছি, এরপরে আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্য একজন একজন করে টার্গেট হবে। প্রত্যেকটা সদস্য একজন একজন করে মৃত্যুর মুখে ঝুঁকে পড়বে। তাই আমাদের পরিবারের সবারই সিকিউরিটির দরকার। আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের সিকিউরিটির ব্যবস্থা করো অখিলেশ। তখন বিহান বলতে থাকে, আমি তো বুঝতে পারছি না, এভাবে এভাবে যদি বারবার বারবার হামলা করা হয়, তবে তবে আমাদের ফ্যামিলিটা কি করে নিরাপদে ঘুরে বেড়াবে? পুলিশ প্রোটেকশন আমাদের সত্যিই দরকার। তা না হলে কিছুতেই হচ্ছে না। বারবার বারবার এরকম করে যদি আমাদের পরিবারের উপর অ্যাটাক হয়, কি করে আমরা বাঁচবো বলো? তখনই তখনই দেখা যায় ঋতুজা বলতে থাকে, আমার মরা বাচ্চায় কারো কিছু যায় আসে না। আমি মরে গেলেও কিছু হবে না, কিন্তু আমার পরিবারের সবার উপর তো আমার আমার সিকিউরিটি দেওয়া দরকার, তাই না? তখনই কম্পাস বলে ওঠে, এসব কি বলছেন আপনি? আপনার বাচ্চা মরে যায় আসে না মানে? অবশ্যই যায় আসে। আপনার জন্যই এই পরিবারটা দাঁড়িয়ে আছে। আপনার যদি কিছু হয়ে যায়, এই পরিবারটা একদম নিঃস্ব হয়ে যাবে। আপনি তো অনেক ভালো মানুষ, তাই না? তখনই কম্পাসের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন কম্পাস ঘুরিয়ে বলতে থাকে, আপনি অনেক ভালো। আপনি যদি এখান থেকে চলে যান, আপনি যদি এই পরিবার থেকে চলে যান, এই পরিবারটা দেউলিয়া হয়ে যাবে। এই পরিবারটা পথে বসে যাবে। আপনার মতো ভালো মানুষ আছে বলেই তো আপনার এই বাড়িটা এখনো আগলে রাখতে পেরেছেন, তাই না? তখন ঋতুজা বলতে থাকে, তুমি তুমি এসব কি বলছো? তখনই দেখা যায় ত্রিলোচন বলতে থাকে, না, আমি তো এখানে আসার পর থেকে দেখছি আপনি অনেক ভালো মনের মানুষ। আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। আমার আমার ততই ভালো লাগছে। দেখে মনে হচ্ছে আপনি আপনি অনেক ভালো। এদিকে বিহান মনে মনে বলতে থাকে, কম্পাস কি যে করে না, এভাবে এভাবে কথা বলার কি দরকার ছিল? এখন তো সবাই সন্দেহ করবে। এরপরে ঋতুজা বলতে থাকে, না না, তুমি তুমি বুঝতে পারছো না। আমার আমার যদি কিছু হয়ে যায় তাতে আমার কোনো যায় আসে না। আমার উইক পয়েন্টও তো নাইটা। আমার কম্পাসই তো আমার জীবন থেকে হারিয়ে গেছে। ঠিক তখনই কম্পাসের বন্ধুরা চৌধুরী বাড়িতে আসে। কম্পাসের বন্ধুদের দেখে অবাক হয়ে যায় সবাই। তখন দেখা যায় জিতকে দেখে কম্পাস মনে মনে বলতে থাকে, জিতের কি অবস্থা হয়েছে, আমার আমার বন্ধুগুলোর কি অবস্থা হয়েছে আমাকে আমাকে হারিয়ে। কিন্তু কিন্তু আমি তো তোদের কিছু বলতে পারছি না যে জিৎ, আমি এখনো বেঁচে আছি, তোদের সামনে আছি। তবে তো তুই কোনোভাবে ভেঙে পড়িস না। তখন দেখা যায় এদিকে এদিকে ক্যাফেতে বসেছে মুক্তি ও অভিষেক দত্ত। মুক্তি বলতে থাকে, আমি আমি অনেক চেষ্টা করেছি মিস্টার দত্ত, আমি অনেক চেষ্টা করেছি। আমি আমি কোনোভাবে করতে পারিনি। আমারই বোঝার ভুল ছিল যে সেনাপতিকে এই কাজটা দেওয়া উচিত হয়নি। ও তো বাচ্চা ছেলে, ও তো কখনো এসব কাজে অভিজ্ঞ নয়, তাই না? আমারই ভুল ছিল, আমার নিজেরই যেতে হতো। তখন অভিষেক দত্ত বলতে থাকে, সত্যি আমাদের আমাদের এই ব্লেন্ডার হয়েছে, ও তো বাচ্চা ছেলে। ওকে ওকে দিয়ে এই কাজটা না করিয়ে যদি আমরা কোনো সুপারি কিলার হায়ার করতাম তবেই হতো। তখন এ কথা শুনে মুক্তি বলতে থাকে, এসব কি বলছেন আপনি? সুপারি কিলার হায়ার করতেন, সে যদি জানাজানি হয়ে যেত, ওনারা যদি মুখ খুলতো, তবে কি এই ধাক্কাটা আপনি সইতে পারতেন? কারণ কারণ অখিলেশকে তো এখন এসবের মধ্যে জড়ানো পসিবল না, কারণ অখিলেশ তো আর এখন আমাদের সঙ্গে জুড়ে নেই। আর আমরা যেটাই করব এটা আমাদের দুজনের উপরে পড়ে যাবে। সেটা কি আপনি সামাল দিতে পারবেন? যা করার আমাদেরকেই করতে হবে। তা না হলে অনেক বড় ঝামেলায় পড়ে যাব। তখনই অভিজ্ঞান দত্ত বলতে থাকে, না না, কিসের ঝামেলা? কোনো ঝামেলা হবে না। আমাদের আমাদের এখন যে করেই হোক ঋতুজা চৌধুরীকে সরাতে হবে। তা না হলে মিস্টার চৌধুরীকে কি জবাব দিব? আপনি কি বুঝতে পারছেন? মিস্টার চৌধুরীকে তো আমাদের জবাবদিহি করতে হবে। উনি যদি জানতে পারে এবারের প্ল্যানটা ফেল করে গেছে, তবে উনি অনেক রেগে যাবে। ঠিক তখনই মিস্টার চৌধুরী এসে তাদের সঙ্গে অ্যাটেন্ড করে আর বলতে থাকে, কি ব্যাপার মিস বাসু, আপনার দ্বারাই তো কোনো কাজই হচ্ছে না। আমি আমি এতগুলো টাকা ইনভেস্ট করলাম কেন? এদিকে এদিকে দেখা যায় বিহান কম্পাসকে বিড়বিড় করে বলতে থাকে, দেখেছো কম্পাস, তোমার বন্ধু জিৎ তোমাকে না পেয়ে ওর অবস্থা কি? সত্যি ছেলেটা অনেক ভালোবাসে তোমাকে। তখনই কম্পাস বলতে থাকে, একদম চুপ করে থাকবেন, এরকম করে বাড়াবাড়ি করবেন না। ও শুধু আমার বন্ধু, বুঝতে পেরেছেন? এ বলে কম্পাস সেখান থেকে সরে যায়। আর আর বাবুলালকে বলতে থাকে, বাবুলাল কাকা, আমাকে এক গ্লাস পানি দেবে? এই বলে চেয়ারে বসে পড়ে কম্পাস। এরপরে দেখা যায় তখন তখন জিতকে বাড়ির সবাই বলতে থাকে,
কি ব্যাপার জিৎ, কেন এসেছো? কোনো কি দরকার? তখন তখন জিৎ বলতে থাকে, আসলে আসলে কম্পাসের জন্য আমাদের আমাদের অনেক কষ্ট হচ্ছে। কম্পাসকে ছাড়া ক্লাসে আমাদের মন বসছে না, তাই আমরা একটা একটা ডিসিশন নিয়েছি যে আমরা কম্পাসের স্মরণ সভা করব। আমরা আমরা কম্পাসের জন্য একটা স্মরণ সজ্জার আয়োজন করব। তখন তখন এই কথা শুনে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস পিছন খেয়ে যায়, এটা দেখে অবাক হয়ে যায় সবাই। তখনই জিৎ বলতে থাকে, আসলে এই ঘটনার পরে তো অনেকদিন কলেজটা বন্ধ ছিল, আর এখন খুলেছে, তাই আমরা ঠিক করেছি যে আমরা কম্পাসের একটা স্মরণ সেবার আয়োজন করব। তা না হলে কলেজে আমরা বসে আমাদের মন বসছে না। কম্পাসকে ছাড়া ক্লাসটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সবাই তো ক্লাস করছে, কিন্তু কিন্তু আমরা করতে পারছি না। ও তো আমাদের বন্ধু, আমাদের সঙ্গে থাকতো। এভাবে এভাবে ওর হারিয়ে যাওয়াটা আমরা মেনে নিতে পারছি না। তখন তখন এই কথা শুনে দেখা যায় সবাই অনেক খুশি হয়ে যায়। কম্পাসের জন্য তার বন্ধুরা এত ভালো একটা আয়োজন করবে সেটা শুনে ঋতুজা খুশি হয়ে যায়। বিহান মনে মনে বলতে থাকে, সত্যি কম্পাস, তুমি পারো বটে। সামনে বসে থেকে তোমার স্মরণ সেবার আয়োজন দেখবে। দেখো, আমি তোমাকে ওখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে তোমার স্মরণ সেবা দেখাবো। এরপরে অখিলেশ বলতে থাকে, কি ব্যাপার, তোমরা তোমরা যে এই এই ডিসিশনটা নিয়েছো, সেটা কি কারো থেকে পারমিশন নিয়েছো? তখনই দেখা যায় জিৎ বলতে থাকে, হ্যাঁ নিয়েছি তো, প্রিন্সিপাল স্যার আমাদের পারমিশন দিয়েছে। আপনারা কেউ যদি আসতেন তবে একটু ভালো হতো। তখনই অখিলেশ বলতে থাকে, বাহ, আমাদের আমাদের কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে প্রিন্সিপাল স্যারের থেকে পারমিশন নিয়েছো আর আমাদের ইনভাইট করতে এসেছো। এদিকে এদিকে দেখা যায় মিস্টার চৌধুরী বলতে থাকে, আমি কত টাকা ইনভেস্ট করেছি আপনাদের পেছনে, তারপরেও আপনারা সামান্য এটুকু কাজ করতে পারছেন না। এটুকু কাজ যদি আপনাদের দ্বারা না হয়, তবে আমার এত টাকা ইনভেস্ট করে কি হচ্ছে বলুন? আমি আমি এতটা কষ্ট কেন করছি? এতটা সাফার আমাকে কেন করতে হচ্ছে? আপনারা যদি নিজেদের কাজগুলো নিজেরা করতে না পারেন, আমাকে সোজাসাপটা ভাবে বলে দিন। আমি আমি শুধু আপনাদের কাজটা দিয়েছিলাম কারণ আপনাদেরও চৌধুরী পরিবারের ওপর ব্যক্তিগত ক্ষোভ আছে। আপনারাও ওদেরকে শাস্তি দিতে চান। শুধুমাত্র এই কারণে এই কাজটা আমি আপনাদের হাতে দিয়েছিলাম। কিন্তু আপনারা যদি নিজেরাই কাজটা করতে না পারেন, তবে আমার কাজ আমাকে ফিরিয়ে দিতে পারেন। আমি সেটা অন্যভাবে দেখতে পারবো। তখন মুক্তি বলতে থাকে, না স্যার, আপনি চিন্তা করবেন না, আমি সবটা দেখছি কি করা যায়। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আপনি আপনি একদম ভাববেন না, একদম ভাবার কিচ্ছু হয়নি। আমরা আমরা এক প্ল্যান ফেল করেছে তো কি হয়েছে, আরো আরো হাজার প্ল্যান আছে, সেগুলো প্ল্যান আমরা আমরা জোগাড় করব। তখন এ কথা শুনে দেখা যায় মিস্টার চৌধুরী বলতে থাকে, এদিকে এদিকে দেখা যায় ঋতুজা বলতে থাকে, ঠিক আছে যে তোমরা যেহেতু যেহেতু কম্পাসের জন্য একটা স্মরণ সেবার আয়োজন করতে চাইছো, তবে তবে তোমরা করতে পারো। এতে আমাদের কোনো আপত্তি নেই। তোমাদের তোমাদের যেটা করা দরকার তোমরা করে নাও। আমাদের কোনো আপত্তি নেই। তোমরা তোমাদের বন্ধুর জন্য এত কিছু করবে, এটা তো আমাদের করার কিছু থাকতে পারে না, তাই না? তখনই বিহান মনে মনে বলতে থাকে, আমাকে আমাকে ওখানে যেতে হবে, কারণ কারণ ওরা ওরা চাইছে আমাদের বাড়ি থেকে কেউ একজন যাক, তাই আমি যাব ওখানে। এরপরে এরপরে দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে, আমি আমি কি করব? আমি আমি মার কষ্টটাও বুঝতে পারছি, আর জিতরা ওরাও অনেক কষ্ট পাচ্ছে। অন্ততপক্ষে মা আর জিতকে আমার সবটা বলে দেওয়া উচিত ছিল, কারণ কারণ জিত সবসময় আমার পাশে থেকেছে। ও আমার জন্য কি না সহ্য করেছে। ও সবকিছু সহ্য করে গেছে। ওকে ওকে জানানো প্রয়োজন ছিল। আর মা তো অনেক কষ্ট পাচ্ছে। মা এসব ভেবে মায়ের শরীর খারাপ করছে, কিন্তু আমি তো অসহায়। আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো মাকে কিছু বলতে পারছি না, আর জিতকেও কিছু বলতে পারছি না। বিহান স্যার তো নিজেই আমাকে চিনে নিয়েছে, কিন্তু মা, তুমি আমাকে চিনতে পারছো না? তোমার মেয়েকে তুমি চিনতে পারছো না? যে কিনা আমাকে সবসময় আমাকে দেখে রাগান্বিত ভাবে থাকতো, সেই আমাকে চিনে ফেললো, আর তুমি তোমার মেয়েকে চিনতে পারছো না। এদিকে এদিকে দেখা যায় মিস্টার চৌধুরী নিজের পরিবারের সম্পর্কে সবটা বলে। কিভাবে অখিলেশের বাবা বাবা মিস্টার চৌধুরী আর তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তাদের দুজনকে কি করে তুচ্ছাই করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। মিস্টার চৌধুরীর মা ছিলেন অখিলেশের সৎ মা, আর অখিলেশ ও কিঞ্জলকে হোস্টেলে পাঠাতে চাইলে তাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন অখিলেশের বাবা। বলেছিলেন যে আমার সন্তানদের দেখতেই তোমাকে আনা হয়েছে, আর তোমার সন্তান আমার আমার হয়েছে, কিন্তু কিন্তু তোমার সন্তানের থেকেও আগে আমার এই মা মরা ছেলে দুটো। কিন্তু আমার মা শুধু চেয়েছিলেন যে ওরা দুজনে যেন বোর্ডিং এ থেকে পড়াশোনা করে, কিন্তু কিন্তু আমার বাবা এটা মানতে পারেনি। তাই আমাকে আর আমার মাকে এমন ভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমাদের আর কখনো
খোঁজ নেয়নি, সে প্রতিশোধ আমি নেব, অবশ্যই নেব। ওই কিঞ্জল চৌধুরী আর আর ওই অখিলেশ চৌধুরীর থেকে প্রতিশোধ নেব। ওরা যদি পরে পরে খোঁজ করার চেষ্টা করতো তবে তো অবশ্যই খুঁজে পেত, তাই না? ওরা যদি আমাদের খোঁজ করতে চাইতো অবশ্যই খুঁজে পেত, কিন্তু ওরাও বেইমানি করেছে। ওরাও আমাদের খোঁজেনি, আমাদের কোনো দায়িত্ব নেয়নি। এদিকে দেখা যায় বিহান কম্পাসের স্মরণ সেবায় যেতে রাজি হয় আর সঙ্গে নিয়ে যেতে চায় ত্রিলোচন টেকেকে। এরপরে জিৎ বলতে থাকে, ঠিক আছে বিহান স্যার, আপনি আপনি নিয়ে চলে যাবেন। এদিকে কম্পাস মনে মনে বলতে থাকে, আমি যে কি করি না এই বিহান স্যারকে আমি বুঝতে পারছি।